আগের দিন ঠিক আছে পিডিএফ ভিডিওটা দেওয়া হয়নি, কিন্তু আগের দিন পড়াশোনায় কারো যদি কিছু অসুবিধা থাকে তো সেটা বলে নাও, তারপর আমরা আস্তে আস্তে শুরু করছি। মানে কোনো ডাউটস আছে কি? কোনো ডাউটস আছে? কারো কিছু ডাউটস আছে বলো। আগের দিন কি পড়া কিছু বোঝা যায়নি? আরে রেসপন্স করো, বুঝতে পেরেছো? মানে কারো কিছু অসুবিধা থাকলে বলো, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমি প্রথমে কিছু, হ্যাঁ বলো কি বলছো বলো। শোনা যাচ্ছে কথা, বুঝতে পারছি না কি বললি। হ্যাঁ, কালকে ওই যে সেটি জয়েন্ট ছিল, ওই আরেকজন যে আছে তাই তো? ও কি জানি সে তো আমি, ও আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ 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 ঠিকই। ও অবশ্য কি জানি আমি খেয়াল করিনি আমিও। ও তো কালকেই তো বলে দিলাম আজকে ক্লাস আছে। হ্যাঁ, দুজন প্রীতম আছে, প্রীতম মান্না আরেকজন এমনি প্রীতম। হ্যাঁ, দেখো ও যদি আসে চলে আসবে এখন, চল আমরা শুরু করি। তো দেখো আমি মানে আগের দিনে যে টার্মগুলোকে উল্লেখ করেছিলাম সেখান থেকে আরো দু একটা টার্ম এখানে একটা আলোচনা করে নিচ্ছি। দেখো আমি আগের দিনে কি আলোচনা করেছি সেটা একটুখানি বলি। হোয়াট উই হ্যাভ ডিসকাস ইন দ্য লাস্ট লেকচার, আচ্ছা আগের দিন আমি প্রথমে আলোচনা করেছিলাম যেটা সেটা হচ্ছে ডিসকভারি অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস, তার মধ্যে ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। ডিসকভারি অফ ফান্ডামেন্টাল পার্টিকেল সেটা বলেছে, এবং তার সঙ্গে সঙ্গে এদের যে প্রপার্টিজ অফ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের যে প্রপার্টিজ গুলো সেগুলো আমরা আলোচনা করেছি। ওকে, তারপরে আমি অ্যাটমিক নাম্বার, কাকে বলে, মাস নাম্বার কাকে বলে, এটাকে আলোচনা করেছিলাম। এবং এটাকে আলোচনা করে দেওয়ার পরে আমি এইখান থেকে কতগুলো জিনিস বলা হয়েছিল। আইসো বার কাকে বলছি, আইসো টোন কাকে বলছি, তোমার মানে এমনিতে দেখো আমি কতগুলো বলেছিলাম, আরো কতগুলো জিনিস আজকে অ্যাকচুয়ালি বলতে হবে। হুম, তোমার 1 মিনিট, এক সেকেন্ড দাঁড়া।
দেখে তাহলে আইসোবার, আইসোটোন, আইসোটোপ এই দুটো মূল। তার সঙ্গে আমরা করেছিলাম আইসোডায়াফার, কাকে বলে বলেছিলাম, আইসোস্টার কাকে বলে, এইটা এই কটা জিনিস আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আচ্ছা, এর সাথে সাথে দুটো ইম্পর্টেন্ট জিনিস আজকে আমি আলোচনা করব, যেটা আগের দিন আমার আলোচনা করা হয়নি। সেটা হচ্ছে, যদিও এই কনটেক্সটে ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেটা জেনে রাখা দরকার। সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক স্পিসিস কাকে বলে সেটা একটুখানি বলে নেব। আর একটা আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার আইসোমার। আইসোমার এই দুটো জিনিস আমাদের আগের দিন আলোচনা করা হয়নি। এই দুটো জিনিস একটু আমাকে আলোচনা করে আজকে দিতে হবে। হ্যাঁ, এটা একটু পরে আমি আলোচনা করে দিচ্ছি। আর এটাকে বলেছিল। আচ্ছা, তারপরে এইটা বলে দেওয়ার পরে আমি যেটা চলে গিয়েছিলাম সেটা হচ্ছে তোমার অ্যাটমিক স্ট্রাকচারে। অ্যাটমিক স্ট্রাকচারের কনটেক্সটে আমি প্রথমে থমসন অ্যাটমিক মডেল এবং তার সঙ্গে তার লিমিটেশন এটা আলোচনা করেছি। তারপরে রাদারফোর্ডস আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেখান থেকে তোমার কনসেপ্ট অফ নিউক্লিয়াস সেটা আলোচনা করেছি, এবং সেখান থেকে তুমি রাদারফোর্ড মডেলে চলে গেছো। রাদারফোর্ড মডেল এবং এর লিমিটেশন। তাহলে মূলত এতখানি জিনিস আমরা আগের দিনে কভার করেছি। তাহলে এই যে কথাগুলো এখানে যে যে জিনিসগুলো কভার করেছি আমি বললাম, এইগুলো থেকে যদি কারো কিছু অসুবিধা থাকে তো একটুখানি বলে নাও। কোনো অসুবিধা আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে আজকে আমি কি আলোচনা করতে চলেছি। What we want to discuss today. আজকে আমি খুব সহজ কতগুলো জিনিস আলোচনা করব। প্রথমে এই যে আইসো ইলেকট্রনিক স্পিসিস, এটা কাকে বলে বুঝবো। নিউক্লিয়ার আইসোমার কাকে বলে আমি বুঝবো। তারপরে আমি চলে যাব, ধর আমি সেইভাবে বলতে, নেচার অফ লাইট। নেচার অফ লাইট, সেই কনটেক্সটে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এইটা একটু খুব ভালো করে বোঝার দরকার। মানে আগের দিনে আমি দেখবে তোমার ওয়েভ লেন্থ কাকে বলে, ফ্রিকোয়েন্সি কাকে বলে, ওয়েভ নাম্বার কাকে বলে, এবং ওয়েভ লেন্থ এবং ফ্রিকোয়েন্সির সঙ্গে ভেলোসিটির সম্পর্ক, এবং ফাইনালি একটা কথা লিখে দিয়েছিলাম যে লাইট যে কালেকশন অফ ফোটনস ইত্যাদি ধরে নিয়ে এনার্জিটাকে যেমন এইচ নিউ হিসেবে লিখতে পারো, সেটাকে এইচ সি নিউ বার হিসেবে লিখতে পারো, বা এইচ সি বাই ল্যামডা দিয়ে লিখতে পারো। এখানে এইচটা যে প্লাঙ্ক কনস্ট্যান্ট, সেই সব কিছু কথাবার্তা বলেছিলাম। তো সেটা আমাদের দরকার। মানে অ্যাটমিক স্ট্রাকচার আর অ্যাটমিক স্পেকট্রোস্কোপি পুরো ব্যাপারটাকে বুঝতে গেলে এই নেচার অফ লাইট এইটা নিয়ে কিন্তু কিছু কথাবার্তা আমাদের জানা দরকার আছে। সেইটা আমরা একটুখানি আলোচনা করব। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা প্রথমে আলোচনা করি। আলোচনা করার পরে দেখি আমরা কোন জায়গায় আছি, তার মতো করে হচ্ছে আমরা তোমার যদি এছাড়াও আরো কিছু জিনিস আলোচনা করতে হয় সেগুলো তারপরে পরপর পরপর করে আমাদের আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই যে দুটো টার্ম আছে, আইসো ইলেকট্রনিক স্পিসিস এবং নিউক্লিয়ার আইসোমার, এই দুটো কাকে বলে একটুখানি দেখেন।
আচ্ছা, আইসো ইলেকট্রনিক স্পিসিস নামটা শুনেই তুমি বুঝতে পারছো যে দুটো স্পিসিস, এটা অ্যাটমিক বা আয়নিক বা কেমিক্যাল স্পিসিস, যাদের ইলেকট্রনের সংখ্যা সমান আছে, সেটা। যখন আমি আইসো স্টার বলেছিলাম সেখানে বলেছিলাম যে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা সমান। এখানে ব্যালেন্স ইলেকট্রনের সংখ্যার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস দুটো স্পিসিস যদি একই হয় এখানে আইসো ইলেকট্রনিক স্পিসিস। তাহলে আইসো ইলেকট্রনিক স্পিসিস কাকে বলে সেটা দিয়ে স্টার্ট করি। আইসো ইলেকট্রনিক স্পিসিস সেটা হচ্ছে টু atoms or ions or molecules having same number of electrons are called isoelectronic species. isoelectronic species. ধরো তোমার অনেক এক্সাম্পল তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। ধরো আমি কার্বন মনোক্সাইডের কথা বললাম আর এনও প্লাসের কথা বললাম। ধরো কার্বন মনোক্সাইড আবার এনও প্লাস তুমি ধরো কনসিডার করছো, সরি 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 এনও প্লাস নয়, N2। কার্বন মনোক্সাইড কনসিডার করছো আর ধরো তোমার N2 কনসিডার করছো, এটা ধরো। অথবা তুমি এটাকে হ্যাঁ CN মাইনাস ভাবো, আবার তুমি হ্যাঁ NO প্লাস। তাহলে আমি কতগুলো স্পিসিস বলছি। তাহলে এই যে কার্বন মনোক্সাইড যখন কনসিডার করছে, কার্বনের 6টা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের 8টা, 14টা ইলেকট্রন। এক একটা নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে বলে N2 তে 7 দুগুণে 14টা ইলেকট্রন আছে। CN মাইনাস কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা মিলে 13টা, কিন্তু একটা মাইনাস সাইন আছে মানে টোটাল 14টা হলো। NO প্লাস নাইট্রোজেনের 7টা, অক্সিজেনের 8টা করে 15টা, প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে ইলেকট্রন হয়ে গেল কত? বেসিক্যালি 14টা। তাহলে এই পার্টিকুলার কেসে ইচ স্পিসিস contain total 14 ইলেকট্রন। এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস, ঠিক আছে। আবার ধরো তুমি যখন এম মাইনাস কনসিডার করছো, নিয়ন কনসিডার করছো, সোডিয়াম প্লাস কনসিডার করছো, ম্যাগনেসিয়াম 2 প্লাস কনসিডার করছো, এখানে O2 মাইনাস কনসিডার করছো, বা অ্যালুমিনিয়াম ধরো 3 প্লাস কনসিডার করছো, এক্সেট্রা। এগুলো যখন দেখছো, এখানে দেখো প্রত্যেকটা স্পিসিসের স্পিসিস contains টোটাল কত করে ইলেকট্রন? টোটাল 10 ইলেকট্রন। প্রত্যেকে 10টা করে ইলেকট্রন। দেখো এরা হচ্ছে তোমার আইসো ইলেকট্রনিক স্পিসিস। মানে তোমার অ্যাটমস হতে পারে, আয়নস হতে পারে, মলিকুলস হতে পারে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন সমান হয়ে গেলে তাদেরকে বলা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস, ঠিক আছে। আচ্ছা, তোমার নিজে থেকে একটা এক্সাম্পল বলো তো দেখি, আইসো ইলেকট্রনিক স্পিসিসের এক্সাম্পল বলো। কে বলবে বলো? দীপ বল। তোর মন থেকে দুটো স্পিসিস বল তাদের নাম্বার অফ ইলেকট্রন সমান। আছিস দীপ? একদম। ধরো হাইড্রোজেন আর ধরো হিলিয়াম। এক একটা হাইড্রোজেন অ্যাটমের হচ্ছে তোমার একটা করে ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন মলিকুলের টোটাল ইলেকট্রন দুটো, হিলিয়ামের তোমার দুটো ইলেকট্রন। তাহলে লিথিয়াম প্লাস, সেক্ষেত্রে তোমার দুটো ইলেকট্রন হবে, ঠিক আছে না, এক্সেট্রা। তাহলে এক্ষেত্রে হচ্ছে ইচ স্পিসিস contains total 2 ইলেকট্রনস, ঠিক আছে। দেখো এরা সব হচ্ছে তোমার আইসো ইলেকট্রনিক স্পিসিস। আর একটাকে এক্সাম্পল দিবি, বল উদয়ন একটা এক্সাম্পল দে। করে উদয়ন। স্যার ক্লোরিন মাইনাস হ্যাঁ আর্গন আর
potassium হ্যাঁ, plus আর্গন, পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস এক্সেট্রা। ঠিক আছে, ওই যেটা বলছে আর কি। হ্যাঁ, তাহলে এরা বা সালফার 2 মাইনাস ইত্যাদি। তাহলে এখানে ইচ স্পিসিস কন্টেন টোটাল কতগুলো ইলেকট্রন? 18 ইলেকট্রন। বোঝা গেল? দেখো আইসো ইলেকট্রন স্পিসিস কি, তাহলে পরিষ্কার তোমার কাছে, কোনো অসুবিধা নেই। not that নেক্সট চলে এসো তোমার নিউক্লিয়ার আইসোমার। নিউক্লিয়ার আইসোমার। আচ্ছা, এর আগে আমি যখন আইসোটোপ বা আইসোবার বা আইসোটোন এই তিনটে স্পিসিস নিয়ে আমি আলোচনা করেছিলাম, কেন্দ্রে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার মধ্যে কিছু একটা তফাৎ আছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি দুটো নিউক্লিয়াস কনসিডার করছি বা দুটো অ্যাটম কনসিডার করছি, যাদের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার সব তাদের সমান, বা কেন্দ্রে প্রোটনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা সব তাদের সমান, কিন্তু তাদের ডিফারেন্ট রেডিও অ্যাক্টিভ প্রপার্টিজ আছে। ঠিক আছে, তখন তাদেরকে বলা হবে নিউক্লিয়ার আইসোমাস, এবং এই ফেনোমেননটাকে বলা হবে নিউক্লিয়ার আইসোমারিজম। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার আইসোমার মানে হচ্ছে যে অ্যাটমস বা নিউক্লিয়াস যাই বলো, নিউক্লিয়াস হ্যাভিং same number of protons and same number of neutrons, but different radioactive properties are called nuclear isomers, and this phenomenon is called nuclear isomerism. Called nuclear isomerism. তাহলে দেখো এক্ষেত্রে তুমি এমনিতে কিছু তফাৎই করতে পারবে না, মানে প্রোটনের সংখ্যা দুজনের সমান, তার মানে অ্যাটমিক নাম্বার যেটা দুজনের সমান, আর প্রোটন এবং নিউট্রনের সংখ্যাও যদি সমান হয়ে যাচ্ছে, সেখানে তাদের মাস নাম্বারও একই, তাদেরকে তুমি আইসোটোপ বা আইসোবার বা আইসোটোন কোনো ক্যাটাগরির মধ্যেই ফেলতে পারবে না। তারা হচ্ছে তাদের ডিফারেন্ট রেডিও অ্যাক্টিভ প্রপার্টিজ হয়, তেজস্ক্রিয় যে ধর্মটা সেটা দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। আচ্ছা, প্রথম যে এক্সাম্পলটা লোকে ব্যবহার করতো সেটা হচ্ছে এক্সাম্পলের মধ্যে প্রথমে অর্থ হাইড্রোজেন অ্যান্ড প্যারা হাইড্রোজেন, এই দুটো প্রথম লোকে ভাববে। আচ্ছা, অর্থ হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, ধরো হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে, হ্যাঁ, তোমার যখন হাইড্রোজেন মলিকুল তুমি কনসিডার করছো, তখন কি হচ্ছে যে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, একটা হাইড্রোজেন অ্যাটম, একটা হাইড্রোজেন অ্যাটম। এবার দুটো হাইড্রোজেন অ্যাটমের একটা নিউক্লিয়াস স্পিন থাকে, সেই নিউক্লিয়াস স্পিনটা যদি একই দিকে হয় তাহলে অর্থ হাইড্রোজেন। আর এই যে হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে দুটো অ্যাটম আছে, তাদের নিউক্লিয়াস স্পিডটা একজন ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ উল্টো ডিরেকশনে থাকবে, সেটা হচ্ছে তোমার প্যারা হাইড্রোজেন। এইটা এক্ষেত্রে তোমার ধরো প্রোটনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা ইত্যাদি কোনো কিছু মানে তফাৎ নেই, শুধু তফাৎটা একদম যা কিছু মানে এর আগে যে ক্যাটাগরিগুলো বলেছি সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আমি বলতাম, ধরো আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক স্পিসিস, আইসো স্টার, আইসো ডায়াফার, এই কোনোভাবে এগুলোকে ক্যারেক্টারাইজ করা যাবে না। শুধু এক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াস যে দুজনের আছে, মানে এই হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস আছে H1, ধরো এই হাইড্রোজেনের নিউক্লিয়াস হচ্ছে H2, এই হচ্ছে H1, এই হচ্ছে H2। এক্ষেত্রে দুটো নিউক্লিয়াসেরই একই দিকে স্পিন,
আর এক্ষেত্রে একজনের ক্লকওয়াইজ স্পিন আর একজন অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল ফর নিউক্লিয়ার আইসোমার। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমার ইউরেনিয়ামের দুটো আইসোমার আছে, UX2 আর হচ্ছে তোমার UZ বলে, UX2 আর UZ। এদের যদি তুমি হাফ লাইফ টাইমটা দেখো, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের হাফ লাইফ টাইম হয়, হাফ লাইফ টাইম মানে যে টাইমে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যত করেছিল তার অর্ধেক হয়ে যাচ্ছে, হাফ লাইফ টাইম, এটাকে টি হাফ দিয়ে এক্সপ্রেস করা হয়। প্রথমটা UX2 যেটা, তার টি হাফটা হচ্ছে 1.14 মিনিট, 1.14 মিনিট। ফলে UZ যেটা, তার যে হাফ লাইফ টাইম, টি হাফটা 6.7 আওয়ার, 7 আওয়ার। এছাড়া জিঙ্কের দুটো আইসোটোপ আছে, তাদের আলাদা আলাদা করে নাম দেওয়া হয় না। একটা জিঙ্ক যেটা তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 69, এইটা, এর হাফ লাইফ টাইম একটা আছে, এর আলাদা করে নাম দেওয়া হচ্ছে না, 13.8 আওয়ার। আর একটা জিঙ্ক আছে যার টি হাফ 57 মিনিট। ব্রোমিন 80, একটা ব্রোমিন তার টি হাফটা হচ্ছে 4.4 আওয়ার। আর একটা ব্রোমিন যার হাফ লাইফ টাইমটা হচ্ছে 18 মিনিট। দেখো, এই যে স্পিসিসগুলোর কথা বলা হচ্ছে, এই যে স্পিসিসগুলো বলা হচ্ছে, এই স্পিসিসগুলো তুমি দেখো, মানে এর আগে যে ক্যাটাগরিগুলোকে আমি বলেছি, মানে এখানে যে 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 টার্মগুলো আমি উল্লেখ করেছিলাম, আইসোবার, আইসোটোন, আইসোটোপ, আইসোডায়াফার, আইসোস্টার, ইভেন আইসো ইলেকট্রনিক স্পিসিস, কোনো ক্যাটাগরির মধ্যে তুমি ফেলতে পারবে না। এক্ষেত্রে বাইরে থেকে দেখলে সব সমান, দুজনের ক্ষেত্রে ইলেকট্রনের সমান, দুজনের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা সমান, দুজনের ক্ষেত্রে নিউটনের সংখ্যা সমান, দুজনের মাস নাম্বার সমান, দুজনের অ্যাটমিক নাম্বার সমান। তো তফাৎটা হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভিটিতে। হ্যাঁ, এই এরা হচ্ছে সব মানে এই ধরো জিঙ্কের একটা স্টেবল স্টেবল আছে, নিউক্লিয়াস আছে। আমি সেই স্টেবল নিউক্লিয়াসটা নিচ্ছি না, জিঙ্কের একটা মানে রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস নিচ্ছি আর কি, যেটা জিঙ্ক 69। তার দুটো ফর্ম থাকতে পারে, একটা ফর্মের হাফ লাইফ টাইম 13.8 আওয়ার, একটা হাফ লাইফ টাইম হচ্ছে 57 মিনিট। হ্যাঁ, ব্রোমিনের ক্ষেত্রে বললাম, ব্রোমিনটা এমনিতে যে স্টেবল আইসোমার, স্টেবল নিউক্লিয়াসটা নেওয়া হচ্ছে না, একটা আনস্টেবল নিউক্লিয়াস আছে যেটা বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ। হ্যাঁ, ব্রোমিন 80 যেটা, তার আবার দুটো ফর্ম থাকে, নিউক্লিয়াসের ফর্মটা আলাদা, একজনের হাফ লাইফ টাইম 4.4 আওয়ার, আর একজনের হাফ লাইফ টাইম 18 মিনিট। মানে যার হাফ লাইফ টাইম যত কম তত তাড়াতাড়ি সে ডিকে করে যায় আর কি। ঠিক আছে, বুঝতে পারলে নিউক্লিয়ার আইসোমার বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝলাম? ঠিক আছে তো? আর ওখানে যে লাইন টাইম বলছেন এইটা কি? হাফ লাইফ টাইম হচ্ছে যে ধরো তোমার শুরুতে তুমি ধরো 100টা রেডিও অ্যাক্টিভ অ্যাটম দিয়ে স্টার্ট করেছো, ঠিক আছে তো? এবারে সে ডিকে করে যাচ্ছে, সে ভেঙে যাচ্ছে, কোন সময়ে অর্ধেকটা ভেঙে গেল, মানে 50টা হলো, সেটা হচ্ছে হাফ লাইফ টাইম। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো হাফ লাইফ টাইম হচ্ছে একটা পার্টিকুলার টাইম, যে টাইমে তোমার কনসেন্ট্রেশনটা অর্ধেক হয়ে যাচ্ছে, বা রেডিও অ্যাক্টিভ অ্যাটমের সংখ্যা হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে। তাকে বলে হাফ লাইফ টাইম বা অর্ধ জীবনকাল, বাংলায় বলা হয় অর্ধ জীবনকাল। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কিছু অসুবিধা আছে? না। ঠিক আছে তো, আচ্ছা চল। তাহলে আমরা এই যে দুটো টপিক নিয়ে আলোচনা করবো বলেছি, সেই দুটো টপিকের আলোচনাটা আমাদের হয়ে গেল, আইসো ইলেকট্রনিক স্পিসিস আর নিউক্লিয়ার আইসোমার বলতে কি বুঝি। এবারে চলে আসে নেচার অফ লাইফে। আচ্ছা, আলো কি বা আলোর প্রকৃতি কি, সেইটা নিয়ে না তোমার
মানে অনেক অনেক দিন থেকে, মানে সেই নিউটনের সময় থেকেই মানুষদের মধ্যে প্রচুর বিতর্কের ব্যাপার আছে। আলো অ্যাকচুয়ালি কি? কেউ কেউ বলে আলো হচ্ছে কালেকশন অফ পার্টিকেলস, কেউ কেউ বলে না আলো হচ্ছে একটা তরঙ্গ বা ওয়েভের মতো। আলো অ্যাকচুয়ালি কি সেইটা একটু তোমাদের বুঝতে হবে। কারণ আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে অ্যাটমিক স্পেকট্রা নিয়ে কথাবার্তা বলবো, সেই অ্যাটমিক স্পেকট্রা জিনিসটাকে বুঝতে গেলে এর নেচার অফ লাইট যেটা, সেটা একটুখানি খুব ভালো করে বোঝার দরকার পড়ে। আচ্ছা, আলোর প্রকৃতি কি সেইটা নিয়ে যে প্রচুর ধোঁয়াশা আছে, তার মধ্যে প্রথম যে কনসেপ্টটা ছিল সেটাকে বলা হয় নিউটন কর্পাসকুলার থিওরি। নিউটন কর্পাসকুলার থিওরি, মানে নিউটন প্রথমে আলোর একটা থিওরি দিয়েছে, তাকে বলে নিউটন কর্পাসকুলার থিওরি। আচ্ছা, নিউটন কর্পাসকুলার থিওরি কি বলে? বলে আমরা যখন যখন ধর একটা বাতি জ্বালাচ্ছি বা কোনো একটা ইলেকট্রিক সুইচ অন করছি, বলছে যে এই যে কোনো একটা সোর্স অফ লাইট বা আলোর উৎস, সে প্রচুর পার্টিকেল ছাড়ে, যে পার্টিকেলগুলো সরল রেখায় মুভ করে তাকে বলা হয় রে। ঠিক আছে, এবার এই যে রে বা রশ্মি, সেই রশ্মি যখন আমাদের চোখে পড়ে তখন একটা দেখার অনুভূতি তৈরি হয়, বা দের যে সেন্সেশন অফ ভিশন। তাহলে নিউটন কর্পাসকুলার থিওরি অনুযায়ী এটা বলা হচ্ছে যে লাইট ইজ এ কালেকশন অফ পার্টিকেলস। তিনি প্রথমে এটা বলে দিলেন, লাইট ইজ এ কালেকশন অফ পার্টিকেলস অর কর্পাসলস। পার্টিকেল মানে কর্পাসলস, এটা লাইট ইজ এ কালেকশন অফ পার্টিকেলস বা কর্পাসলস। আচ্ছা, কি হচ্ছে যে এনি সোর্স অফ লাইট light emits particles which move in a straight line, যেটা সরল রেখায় মুভ করে, which moves in a straight line। এটা এটা তাহলে this is called ray, একে রে বলা হয়। ঠিক আছে, তাহলে any source of light emits particles which move in a straight line, this is called ray। একেবারে যখন when this ray falls on our eyes, then there is a sensation of vision। When this ray falls on our eyes, then there is a sensation of vision। তখন একটা দেখার অনুভূতি তৈরি হয়। ঠিক আছে, এটা এখন কি একজন আসছে, এবার দেখি একজন। মিনালে কি লিভ হয়ে যায় নাকি? মিনাল কালকেও দেখলাম। দেখো, তাহলে when this ray falls on our eyes, then there is a sensation of vision। আচ্ছা, এবারে দেখো এই যে আলো যে সরলরেখায় মুভ করে, সে যখন তাকে রশ্মি বলা হচ্ছে, সেই রশ্মি যখন আমাদের চোখে পড়ছে তখন একটা দেখার অনুভূতি তৈরি হচ্ছে। তাই নিউটন কর্পাসকুলার থিওরি যেটা, নিউটন কর্পাসকুলার থিওরিতে আমি কি এক্সপ্লেন করতে পারি, কি এক্সপ্লেন করতে পারি না। দেখো এই যে থিওরিটা, এই থিওরি থেকে আমি কতগুলি জিনিস এক্সপ্লেন করতে পারি। কি এক্সপ্লেন করতে পারি? দিস থিওরি ক্যান এক্সপ্লেন the phenomena of reflection, রিফ্র্যাকশন, মানে আলোর যে প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, এটা রিফ্লেকশন, রিফ্র্যাকশন, আর রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। তাহলে আলোকে তুমি যদি মানে নিউটনের কর্পাসকুলার থিওরি অনুযায়ী তুমি যদি লাইটকে ভাবো, তাহলে তা দিয়ে না
তুমি প্রতিফলন তার যে সূত্রগুলো আছে নেলস ল সেগুলো তুমি এক্সপ্লেন করতে পারবে, রিফ্র্যাকশন তুমি এক্সপ্লেন করতে পারবে, আলো যে সরল লেখা যায় সেটাকে তুমি এক্সপ্লেন করতে পারবে এইটা। কিন্তু আলোর তরঙ্গ তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু প্রপার্টি আছে, যেমন তোমার ধরো ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এই ঘটনাগুলো কিন্তু নিউটন কর্পাসকলার থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারা যায় না। তাহলে দিস থিওরি cannot explain a phenomena like diffraction, বিচ্ছুরণ আর কি, ডিফ্র্যাকশন, ব্যতিচার, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এক্সেট্রা। এইগুলোকে ব্যাখ্যা করতে গেলে তোমাকে লাইটকে কিন্তু ওয়েভ ধরতে হয়, নাহলে তুমি ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এগুলো সব লাইটের ওয়েভের প্রপার্টি। তো লাইটকে তুমি যদি কালেকশন অফ পার্টিকেলস বা কর্পাসল হিসেবে কনসিডার করো, তাহলে কিন্তু এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারবে না। ডিফ্র্যাকশন কাকে বলে, ইন্টারফারেন্স কাকে বলে, পোলারাইজেশন, ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এই যে ঘটনাগুলো আর কি, এই ঘটনাগুলো এগুলো আলোর প্রপার্টির সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেগুলো তুমি নিউটন কর্পাসকলার থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছো না। এবং তার সঙ্গে সঙ্গে যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ভেক্টর থাকে সেটা এক্সপ্লেন করতে পারা যায় না। দিস থিওরি ক্যানট এক্সপ্লেন the electrical and magnetic properties associated to light. তো দেখো যেটা বললাম নিউটন কর্পাসকলার থিওরি দিয়ে, এটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, প্রত্যেকে বুঝেছো? হ্যাঁ, শেষের দুটো হচ্ছে তুমি পরে যখন আলো পড়বে দেখবে আলো যেমন প্রতিফলন প্রতিসরণ দেখায়, আলো যেমন সরল লেখা যায়, সেগুলো যেমন আলোর ধর্ম, তার সঙ্গে সঙ্গে আলো তোমার বিচ্ছুরণ দেখায়, ব্যতিচার দেখায়, পোলারাইজেশন দেখায়, ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এই ফেনোমেননগুলোও দেখায়। এইটা কিন্তু কখনো তুমি পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট দিয়ে এক্সপ্লেন করতে পারবে না, বা নিউটনের কর্পাসকলার থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারবে না। সেগুলোকে এক্সপ্লেন করতে গেলে ধরতে হবে যে লাইট অ্যাকচুয়ালি তোমার ওয়েভ। হ্যাঁ, ঠিক একই রকম করে তুমি পরবর্তীকালে দেখবে যে যখন ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি করব, সেখানে লাইটের মধ্যে না একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে। এই যে মলিকুল বা অ্যাটমে লাইট পড়লে কেন সে ইন্টারাক্ট করে তার কারণটা হচ্ছে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েট একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে বলে। তাহলে এই যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েট ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে, বা ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক একটা প্রপার্টি অ্যাসোসিয়েটেড টু লাইট আছে, সেটা কিন্তু নিউটন কর্পাসকলার থিওরিতে তার কোনো জায়গা নেই, সেটাকে বলা হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল? আজ এবারে নিউটন কর্পাসকলার থিওরি যখন মানে ডেভেলপ হচ্ছিল বেশ মধ্য গগনে, ঠিক একই সঙ্গে মোরাললেস জাস্ট 2-4 বছর পরে কয়েকজন বিজ্ঞানী তারা প্যারালালি ওয়েভ থিওরি নিয়ে কথাবার্তা বলতো। আচ্ছা, ওয়েভ থিওরি দু রকমের আছে। প্রথম যে ওয়েভ থিওরিটা, সেটা বেসিক্যালি আসে হচ্ছে সাউন্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে থিওরি, তার মতো করে আর কি, যে লাইট একটা মেকানিক্যাল ওয়েভ। এবং সেই যে থিওরিটা, সেই থিওরিটা যারা দিয়েছিলেন তারা মোটামুটি 3 জন। একটা হচ্ছে হাইগেন্স, একজন হচ্ছে ফ্রেসনেল, অ্যান্ড আরেকজন ইয়াং। তাদের হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট। ওয়েভ থিওরি অফ লাইট এটা অনেক দিন চলে। নিউটন কর্পাসকলার থিওরি তার প্যারালালি আর একটা থিওরি, যেটা হাইগেন্স, ফ্রেসনেল এবং ইয়াং, তাদের যে ওয়েভ থিওরি অফ লাইট, সেটাও প্রায় 150 বছরের মতো, 150 বছরের মতো তোমার চলে। হ্যাঁ, মানে মোটামুটি 1678 থেকে স্টার্ট হয়েছে, 1859 পর্যন্ত এই থিওরিটা খুব পপুলার ছিল, ওয়েভ থিওরি অফ লাইট। আর এখানে কি বলা হচ্ছে যে আলোকে আর পার্টিকেল বলা হচ্ছে না, আলোকে বলা হচ্ছে ওয়েভ। তার মানে লাইট ইজ এ মেকানিক্যাল ওয়েভ। আচ্ছা, প্রথমে বললেন যেটা, মানে প্রথমে
মানে মানে আমাদের হাইগেন্স প্রথমে কি হাইগেন্স কি বলেছিলেন বলে তারপর সেটাকে পরে মডিফাই করা হবে। হাইগেন্স suggested that light is a longitudinal wave, মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, যেমন শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ তোমরা জানো, বা লংগিটিউডিনাল ওয়েভ, ঠিক একই রকম ভাবে হাইগেন্স যেটা সাজেস্ট করলেন সেটা হচ্ছে লাইট একটা লংগিটিউডিনাল ওয়েভ, এইটা। আর এবারে সাউন্ড ওয়েভ যখন বাতাস দিয়ে যাতায়াত করে তখন তুমি কেমন করে হয় জানো, অনুভবন, তনুভবন, এসব ভাবে, মানে যেটাকে বাংলায় অনুভবন তনুভবন বলা হচ্ছে, আর ইংরেজিতে বলা হচ্ছে যে কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশন। এইটা দিয়ে হচ্ছে তোমার যেমন সাউন্ড প্রোপাগেট করে, ঠিক একই রকম ভাবে যখন তুমি ধরে নিচ্ছ যে লাইট একটা লংগিটিউডিনাল ওয়েভ, তার প্রোপাগেশনের মানে একটা মেকানিক্যাল ওয়েভ আর কি, সেটার প্রোপাগেশনের জন্য তোমার একটা মিডিয়াম লাগে, ঠিক আছে? তাহলে সেই মিডিয়ামটা পাবে কোথায়? তাহলে সূর্য থেকে ধরো আলো আসছে, তাহলে এমন তো বাতাস মাধ্যম ধরলে তো হবে না। তুমি জানো যে সাউন্ড প্রোপাগেশনের জন্য হচ্ছে তোমার বাতাস মাধ্যম বা এয়ার মিডিয়াম লাগে, কিন্তু সূর্য থেকে আলো আসছে, আমি জানি যে সর্বত্র তার বাতাস নেই, তাহলে সে আলোটা আসছে কি করে? তখন হাইগেন্স যেটা বললেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি একটা মাধ্যম আছে যাকে বলে ইথার মাধ্যম, সেই ইথার মাধ্যমে তা তোমার বেসিক্যালি লাইট প্রোপাগেশনের জন্য হেল্প করছে। তাহলে কি বলা হচ্ছে যে যে দ্যার ইজ মানে মানে দিস লাইট আর কি, মানে লাইট propagates in a medium called ether that covers the whole universe. আর পুরো বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে একটা মাধ্যম আছে যার নাম ইথার মাধ্যম, ইথার মাধ্যম, এবং সেই ইথার মাধ্যমের থ্রু দিয়ে হচ্ছে লাইটটা তোমার প্রোপাগেট করছে, এটা বলা হয়। আচ্ছা, এবারে এই যে হাইগেন্সের যে ওয়েভ থিওরি, এই ওয়েভ থিওরি দিয়ে তুমি রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলো তো এক্সপ্লেন করতে পারছোই, তার সঙ্গে ডিফ্র্যাকশন এবং ইন্টারফারেন্স এটাকেও এক্সপ্লেন করতে পারবে আর কি। দিস থিওরি ক্যান এক্সপ্লেন দ্য ফেনোমেনা অফ reflection, refraction, diffraction and interference. But this theory cannot explain the rectilinear propagation of light. আলো যে সরল রেখায় যায় সেটাকে এক্সপ্লেন করতে পারে না, rectilinear propagation of light. And also the phenomenon of polarization. তাহলে এই থিওরিটা যেমন আলো সরলরৈখিক গতি সেটাকে এক্সপ্লেন করতে পারে না, আর দ্য সেম টাইম পোলারাইজেশন যে ফেনোমেননটা সেটাকেও এক্সপ্লেন করতে পারে না, এটা। আচ্ছা, এবার এই পোলারাইজেশন এই ফেনোমেননটাকে এক্সপ্লেন করার জন্য হাইগেন্সের পরে ফ্রেসনেল তিনি বললেন যে আলো যেটা তুমি অনুদৈর্ঘ্য তরঙ্গ বলছো ওটা অ্যাকচুয়ালি না, আলো হচ্ছে একটা তির্যক তরঙ্গ। আলো যদি তুমি তির্যক তরঙ্গ ধরে নাও তাহলে কিন্তু পোলারাইজেশন ফেনোমেননটাকে এক্সপ্লেন করতে পারা যাবে। তাহলে ফ্রেসনেল সাজেস্টেড that light is actually a transverse wave. আলো হচ্ছে তোমার একটা তির্যক তরঙ্গ। আচ্ছা, বিজ্ঞানী ইয়াং 1802 সালে তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে আলোকে সত্যি ওয়েভ সেটা তিনি কিন্তু প্রমাণ করে দিলেন, ঠিক আছে? তাহলে ইয়াং performed the
ডাবল স্লিট এক্সপেরিমেন্ট to prove that light is a wave. তাহলে আলো যে ওয়েভ সেটা কিন্তু ইয়াং 1802 সালে তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে তিনি এটাকে প্রমাণ করে দিলেন। তার মানে দেখে মনে হচ্ছে অ্যাপারেন্টলি যে হাইগেন্সের মানে যেটা নিউটন পারপাস করে থিওরিতে যে কতগুলো ঘটনা এক্সপ্লেন করতে পারা যাচ্ছিল না, এইটা দিয়ে কিন্তু সেটা এক্সপ্লেন করতে পারা যাচ্ছে, কিন্তু কতগুলো ব্যাপার আছে, এরও অনেক লিমিটেশন আছে। দিস থিওরি cannot explain the rectilinear propagation of light, এটা লাইট যে সরলরৈখিক গতি সেটাকে এক্সপ্লেন করতে পারে না। This theory cannot explain the phenomenon of polarization, পোলারাইজেশন ফেনোমেননটা এক্সপ্লেন করতে পারে না। This theory cannot explain the electrical and magnetic properties associated to light, লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টি আছে সেটাকে এক্সপ্লেন করতে পারে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই যে ইথার মাধ্যমের কথা বলা হয়েছে না, সেই ইথার মাধ্যমের এত বছর পরেও কিন্তু ইথার মাধ্যমের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দেয়ার ইজ নো experimental evidences in favor of existence of ether medium. তো দেখো তাহলে এই যে হাইগেন, ফ্রেসনার এবং ইয়াং তাদের একসাথে যে ওয়েব থিওরিটা, সেই ওয়েব থিওরিতে যেটা বলা হচ্ছে যে প্রথমে বলা হয়েছিল যে লাইট একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, পরবর্তীকালে ওটা অ্যাকচুয়ালি তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ সেটা বলা হলো। আর আলো প্রোপাগেট করার জন্য একটা মিডিয়ামের কথা এখানে বলা হয়েছে, কারণ আলো এখানে মেকানিক্যাল ওয়েভ বলে কনসিডার করা হয়েছে। সেই মিডিয়াম তুমি সর্বত্র পাবে কি করে, কারণ একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট দেওয়া হচ্ছে ইথার নামে একটা মাধ্যম আছে যেটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঘিরে রেখেছে, সেই লাইট প্রোপাগেশনে তোমাকে হেল্প করছে। এবং এই যে ওয়েব থিওরি সেটা তোমার 1802 সালে বিজ্ঞানী ইয়াং তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে সেটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। এবং এই থিওরি দিয়ে তুমি প্রতিফলন প্রতিসরণের সাথে সাথে তোমার ব্যতিচার এবং বিচ্ছুরণ, ডিফ্রাকশন এবং ইন্টারফারেন্স, সেগুলো তুমি এক্সপ্লেন করতে পারছো, কিন্তু এই থিওরি দিয়ে তুমি রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট বা আলো যে পোলারাইজেশন ফেনোমেননটা দেখায় সেগুলো তুমি এক্সপ্লেন করতে পারছো না। এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড লাইট সেটাকে তুমি এক্সপ্লেন করতে পারবে না। হ্যাঁ, এছাড়া যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ইথার নামে মাধ্যমটার যে অস্তিত্বের কথা বলা হয়েছিল, যেটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঘিরে রেখেছে, এবং সূর্য থেকে আলো যখন আসবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ইথার আছে বলে তোমার মিডিয়ামের অ্যাকচুয়ালি কোনো অভাব ঘটছে না। কিন্তু বাস্তবে এমন কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস পাওয়া যায়নি ইন ফেভার অফ এক্সিস্টেন্স অফ ইথার মিডিয়াম। ঠিক আছে, তো এটা বুঝতে পারলে কোনো অসুবিধা আছে? হাইগেন, ফ্রেসনার এবং ইয়াগেন যে ওয়েব থিওরি যেটা, ঠিক আছে, কোনো অসুবিধা আছে? ঠিক আছে, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট মানে এখানে কি হয় দেখো, তোমাকে বলে দিই। ধরো একটা সোর্স অফ লাইট আছে, ধরো একটা বাতি জ্বলছে, ধরো এর আলো বেরোচ্ছে। তো আলোটা যখন বেরোবে সে বেসিক্যালি ওয়েভের মতো বেরোবে। এ ধরো এইরকম করে ধরো বেরোলো। এবারে এইখানে কি করা হচ্ছে, তোমার একটা স্লিট ব্যবহার করা হচ্ছে। দেখো এই যে দুটো ফুটো আছে, এ একটা ফুটো, এ একটা ফুটো,
এটাকে আমি নাম দিচ্ছি S1, এটা হচ্ছে S2, এইটা। এর আলোটা যখন তোমার যাচ্ছে এইটা, সে কি করবে না, এই এই দুটো স্ট্রিপ তারা সেকেন্ডারি ওয়েভের মতো বিহেভ করবে। তো এইখানে আলোটা এইখান থেকে যখন বেরোচ্ছে, মানে এখানে যেমন আলো যখন বেরোচ্ছে একটা ওয়েভের মতো, একটা প্রাইমারি সোর্স, এটা একটা সেকেন্ডারি সোর্সের মতো ব্যবহার করছে, এভাবে যাচ্ছে। আবার এইখান থেকেও আলোটা একই রকম ভাবে এভাবে যাচ্ছে। এবারে তুমি এইখানে যদি একটা পর্দা রাখো, তুমি দেখতে পাবে যে একটা প্যাটার্ন তুমি দেখতে পাবে। ধরো এবার একটা প্যাটার্ন দেখতে পাওয়া গেল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এই যে প্যাটার্নটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু পার্টিকেল হতে এই রকমের ছবি তুমি দেখতে পেতে না আর কি। এইটা হচ্ছে তোমার ইয়াংসের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আর কি। তাহলে এই এক্সপেরিমেন্ট তোমাকে দত্তহীন ভাষায় প্রমাণ করে দেয় যে আলো অ্যাকচুয়ালি একটা ওয়েভ, ঠিক আছে। এটা ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ঠিক আছে। পর্দাটা যে কোনো মেটেরিয়ালে নিলেই হবে? হ্যাঁ, পর্দাটা যে কোনো মেটেরিয়াল, মানে এমনি জাস্ট একটা একটা কালো পর্দা। হ্যাঁ, মানে আলো যাচ্ছে তো ভিজিবল লাইট ধরো তুমি দিচ্ছ, হ্যাঁ, এসে ভিজিবল লাইট যেটা দিচ্ছ, এবারে সেখানে তোমার যে আলোটা, মানে কোনো জায়গায় এই যে হাইটটা রিপ্রেজেন্ট করছে তীব্রতা, যেখানে তীব্রতা বেশি সেখানে হাইটটা বেশি, যেখানে তীব্রতা কম সেখানে হাইটটা কম। তো একটা কালো টাইপের পর্দা নিয়ে নিলে সেখান থেকে তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি তোমার ওই কোথাও ইন্টেন্সিটি বেড়ে গেছে, কোথাও ইন্টেন্সিটি কমে গেছে, এগুলো, ঠিক আছে। এই পরীক্ষাটার সঙ্গে ইথারি মিডিয়ামের কোনো রিলেশন নেই? না, মানে ইথার মিডিয়ামটা তো বলা হচ্ছে যে সর্বত্র আছে, সেই জন্য তোমার তার জন্য আলাদা তার এক্সিস্টেন্সের কথা ভাবতে হচ্ছে না। হ্যাঁ, এটা এবারে এবারে ব্যাপারটা কি হচ্ছে, এটা পরবর্তীকালে দেবে ইথার টিথার সব মাধ্যম অ্যাকচুয়ালি কিছু নেই, মানে আলো প্রোপাগেট করার জন্য কোনো মিডিয়াম টিডিয়াম লাগে না। হ্যাঁ, সেটা আলটিমেটলি হবে, ওইটাই তো ডিফেক্ট। এই যে ইথার মাধ্যমের কথা যে ওখানে বলা হচ্ছে, ইথার মাধ্যমের অস্তিত্বই নেই, সেটাতে ডিফেক্টের মধ্যে পড়ছে এই থিওরি, ঠিক আছে। ঠিক আছে। বুঝে গেল? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে হাইগেন, ফার্স্টনেল এবং ইয়াং, তাদের যে ওয়েভ থিওরি অফ লাইট এলো, সেটা দিয়েও দেখো সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারা গেল না। তখন নেক্সট যে থিওরিটা এলো, যে থিওরিটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। আচ্ছা, এটাও অ্যাকচুয়ালি ওয়েভ থিওরি, কিন্তু এই ওয়েভটা একদম অন্য রকমের ওয়েভ, যেটা হাইগেন, ফ্রেসনেল এবং ইয়াং যে লাইটকে যে ওয়েভটাকে কনসিডার করে, সেই ওয়েভটা সাউন্ড ওয়েভের মতো একটা মেকানিক্যাল ওয়েভ, কিন্তু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে অ্যাকর্ডিং টু দিস থিওরি কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দিস থিওরি মানে ম্যাক্সওয়েলের থিওরি, অ্যাকর্ডিং টু দিস থিওরি লাইট is an ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে আগের মতো একটা মেকানিক্যাল ওয়েভ না, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ, আচ্ছা, বলা হচ্ছে কি যে যখন কোনো একটা চার্জ পার্টিকেল সে অসিলেট করে, বা তার একটা অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন থাকে, তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়। তাহলে হোয়েন এ চার্জ পার্টিকেল, ইলেক্ট্রন অ্যাজ ফর এক্সাম্পল একটা চার্জ পার্টিকেল, হোয়েন এ চার্জ পার্টিকেল oscillates, then it emits electromagnetic radiation. ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ছাড়ে।
আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে কি থাকে না, একটা ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে, যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। দেয়ার ইজ অ্যান ইনসেপারেবল, অবিচ্ছিন্ন একদম ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড magnetic field vector. There is an inseparable electric field vector and magnetic field vector which are mutually perpendicular and perpendicular to the direction of propagation of light. আর ব্যাপারটা কিরকম একটু ভালো করে বোঝাই তোমাকে। দেখো, ধরো তুমি আমাদেরকে দক্ষিণাবর্তী কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রাইট হ্যান্ডেড স্ক্রু যে সিস্টেম সেই অনুযায়ী আর কি, ধরো না এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা জেড ডিরেকশন। আচ্ছা, এবারে এক্স ডিরেকশন বরাবর তোমার একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যেটা এক্স ডিরেকশন বরাবর আছে। আর ওয়াই ডিরেকশন বরাবর আর একটা অসিলেটিং ধরো ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে। তাহলে এইটা হবে তোমার ডিরেকশন অফ প্রোপাগেশন, ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। দেখো, যদি এক্স ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ওয়াই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর না, তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবং দেখো, এরা আবার যে ডিরেকশনে লাইটটা প্রোপাগেট করছে তার সঙ্গে আবার পারপেন্ডিকুলার। তাহলে এক্স ডিরেকশন বরাবর ই এবং ওয়াই ডিরেকশন বরাবর এইচ, এক্স ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ওয়াই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড, ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এইচ এর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যদি থাকে, তাহলে তোমার জেড ডিরেকশন বরাবর হবে বা পজিটিভ জেড ডিরেকশন বরাবর হবে হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে যদি এরকম সিচুয়েশন কখনো হতো না, ধরো তুমি ধরো এইটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, তুমি এক্স ডিরেকশন বরাবর তুমি নিয়েছো ধরো ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, আর ওয়াই ডিরেকশন বরাবর নিয়েছো তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, মানে জাস্ট সিম্পলি এর উল্টোটা। তাহলে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট কিন্তু হবে তোমার মাইনাস জেড ডিরেকশনে, এইটা হবে তোমার মাইনাস জেড, এইটা হবে তোমার ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট, ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। আসলে যেটা যে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট সবসময় মানে তোমরা ভেক্টর পড়বে কদিন পরে যে ই ক্রস এইচ এর ডিরেকশনে হয়। ই মানে ভেক্টরের প্রোডাক্ট দু রকমের হয়, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। যদি ক্রস প্রোডাক্ট কনসিডার করো, ই এবং এইচ এর মধ্যে যে ক্রস প্রোডাক্ট, যেটা তার যা ডিরেকশন, ক্রস প্রোডাক্ট করলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে সেটা আবার একটা ভেক্টর হয়, তাহলে সেই ভেক্টর একটা ডিরেকশন থাকবে, সেটাই হবে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। তাহলে এটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি মনে রাখবে যে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট, যেটা ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট, এইটা হচ্ছে ডিরেকশন অফ ই ক্রস এইচ। এবং পরে তোমরা পড়বে, মানে ভেক্টর যদি পড়া হয়ে যায় তো অলরেডি তোমরা জানো যে ই ক্রস এইচ মানে হচ্ছে ই থেকে এইচ এর দিকে যেটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাও, সেটা যে ডিরেকশনে যাবে সেটাই হচ্ছে তোমার ওই ই ক্রস এইচ এর ডিরেকশন। মানে এক্স থেকে ওয়াই এর দিকে তুমি যদি একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরা, মানে এক্স ডিরেকশন বরাবর ই আর ওয়াই ডিরেকশন বরাবর যদি তোমার এইচ থাকে, তাহলে ই থেকে এইচ এর দিকে একটা ডান হাতি স্ক্রু যদি ঘোরা, সেটা প্লাস জেড বরাবর যাবে। আর এইখানে যদি ওয়াই ডিরেকশন বরাবর ই এবং এক্স ডিরেকশন বরাবর এইচ, তাহলে ই থেকে এইচ থেকে একটা স্ক্রু ঘোরালে কি হবে, সেটা মাইনাস জেড ডিরেকশন বরাবর যাবে। তাহলে যেটা রুল হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট, একটা ডিরেকশন অফ ই ক্রস এইচ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে সবসময় মনে রাখবে যে এক্স ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ওয়াই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হলে প্লাস জেড ডিরেকশন বরাবর হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট হবে। আর যদি এক্স ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এইচ এবং এক্স ওয়াই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই তুমি নাও, ই ক্রস এইচ করলে মাইনাস জেড ডিরেকশন বরাবর হয়ে যায় এবং দিস ইজ দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। আর এবারে
in vacuum, all electromagnetic radiation has a constant speed, যেটা তোমার c, যেটা তুমি অ্যাপ্রক্সিমেটলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তুমি লিখতে পারছো। তাহলে ভ্যাকুয়ামে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করে, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবারে এই যে তুমি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা দেখছো, সেই থিওরি দিয়ে তুমি অনেক কিছু এক্সটেন্ড করে ফেলতে পারো। তুমি ধরো রিফ্লেকশন, ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন সব তুমি এক্সটেন্ড করে ফেলতে পারছো। হ্যাঁ, এটা তারা এইটা একটুখানি ভুল হয়েছে। এই পয়েন্টটা না লেখা উচিত হয়নি। এই যে মানে আমি দেখো যেটা মানে বলা দরকার ছিল, সেটা আমার মানে একটা মিস হয়ে গেছে। যে যখন তুমি হাইগেন্সের ওয়েভ থিওরি ধরলে, যেখানে লাইটটা হচ্ছে তোমার লঙ্গিটিউডিনাল ওয়েভ, তখন তুমি পোলারাইজেশনটাকে এক্সপ্লেন করতে পারবে না। এবং সেই পোলারাইজেশন ফেনোমেনটাকে এক্সপ্লেন করার জন্যই হচ্ছে ফ্রেসনেল লাইটটাকে ট্রান্সভার্স ওয়েভ ধরে নিলে। তাহলে লাইটকে যদি তুমি ট্রান্সভার্স ওয়েভ ধরে নাও, তাহলে কিন্তু তুমি পোলারাইজেশন এক্সপ্লেন করতে পারবে। কিন্তু লাইটকে লঙ্গিটিউডিনাল ওয়েভ কনসিডার করলে তুমি কিন্তু পোলারাইজেশনটা এক্সপ্লেন করতে পারছো না। আর যেটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে, ওই যে নর্মাল যে ফেনোমেনাগুলো সবই এক্সপ্লেন করতে পারা যাচ্ছে, যেমন রিফ্লেকশন, ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন ইত্যাদি ইত্যাদি। তাহলে দিস থিওরি can explain more or less all the properties associated to light। মানে এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি হচ্ছে দ্য মোস্ট সাকসেসফুল থিওরি। এই থিওরি দিয়ে তুমি মোরালেস সমস্ত প্রপার্টি অ্যাসোসিয়েটেড লাইট নিয়ে এক্সপ্লেন করতে পারো। যেমন ধরো দিস থিওরি ক্যান এক্সপ্লেন দ্য ফেনোমেনা অফ রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন এক্সেট্রা। এগুলো সব এক্সপ্লেন করতে পারা যায়। আচ্ছা, এই যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক এবং ম্যাগনেটিক প্রপার্টি আছে, সেটাও এখান থেকে এক্সপ্লেন করতে পারা যায়। দিস থিওরি can explain the electrical and magnetic properties associated to light। মানে আলোর সাথে না একটা ইলেকট্রিক প্রপার্টি এবং ম্যাগনেটিক প্রপার্টি জড়িত আছে। মানে এটা খুব ইম্পর্টেন্ট, যে ইলেকট্রিক প্রপার্টি এবং ম্যাগনেটিক প্রপার্টি না জড়িত থাকাটা খুব ইম্পর্টেন্ট। এই যে মলিকুলের সঙ্গে বা অ্যাটমের সঙ্গে যে লাইটের ইন্টারাকশন হয়, আসলে মলিকুলে না ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এসব থাকে। এবারে লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোন একটা মলিকুলের ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সাথে ইন্টারাক্ট করে, আর লাইটের ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর সেটা কোন একটা মলিকুলের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তাদের সাথে ইন্টারাকশন করে বলেই হচ্ছে লাইট অ্যাবজর্ব করছে বা লাইট এমিট করছে। সেখানে এই জায়গাটা খুব দরকার। মানে তুমি যদি স্পেকট্রোস্কোপি বুঝতে হয়, স্পেকট্রোস্কোপি বুঝতে হলে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টি তোমাকে ধরতেই হবে, নাহলে কিন্তু তুমি এটা এক্সপ্লেন করতে পারবে না। তাহলে এরা যদিও মোরালে সবকিছু এক্সপ্লেন করতে পারছে, কিন্তু স্টিল কতগুলো ঘটনা আছে যে ঘটনাগুলো কিন্তু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারা যায় না। সেটা কি কি? দিস থিওরি cannot explain the phenomena of, মানে দুটো ঘটনা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট,
and Compton effect. So these three cannot explain the phenomena of photoelectric effect and Compton effect. এই photoelectric effect এবং Compton effect এই দুটো ঘটনা কিন্তু এখান থেকে তোমার এক্সপ্লেন করতে পারা যায় না। These three cannot explain the phenomena of photoelectric effect and Compton effect. এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই যে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরিটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি। আমরা যখন স্পেকট্রোস্কোপি বা ইত্যাদি আলোচনা করি, আমরা সবসময়ই প্রায় ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরির মধ্যেই থাকি। ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে সবকিছু এক্সপ্লেন করতে পারা যায়। শুধু দুটো ঘটনা, যেটা ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট। দেখো, ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি এসছে 1857 নাগাদ। এবারে ফটো ইলেকট্রিক এফেক্ট 1905 সালে, আর কম্পটন এফেক্ট হচ্ছে 1923 সালে। যথাক্রমে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এবং এইচ কম্পটন, তারা ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট এই দুটো ঘটনা এক্সপ্লেন করে দিয়েছিলেন আগে। এবারে যদি ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট এই দুটো জিনিস তুমি যদি ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরির সাথে জুড়ে নাও, তাহলে তুমি আলোর সবকিছু তুমি বুঝে গেলে, ঠিক আছে? সেটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো, তাহলে এই যে তিনটে আমি থিওরির কথা বললাম, যে নেচার অফ লাইট সংক্রান্ত, একটা হচ্ছে তোমার নিউটন পারপাসকুলার থিওরি, তার দিয়ে কি এক্সপ্লেন করতে পারা যায় এবং তার লিমিটেশন কি সেটা তো আমরা বুঝবে। হাইগেন, ফ্রেসনেল এবং ইয়াং, তাদের যে ওয়েভ থিওরি, যেখানে ওয়েভটা বেসিক্যালি মেকানিক্যাল ওয়েভ, তাদের যে সুবিধা অসুবিধাগুলো তুমি বুঝবে। আর ফাইনালি যে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে কতগুলো ইম্পর্টেন্ট কথা বলা হলো। দেখো, এই পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও। ওকে, ম্যাক্সওয়েলের থিওরিটা শেষের দিকটা বুঝতে পারলাম না। কোন জায়গাটা বুঝতে পারলে না বলো তো? মানে যেটা বলা হলো ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরিতে, বলা হচ্ছে যে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যখন একটা চার্জ পার্টিকেল সে অসিলেট করে, সে কাঁপে, তখন সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। এবং এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে। তারা অবিচ্ছেদ্য তারা, এবং তারা একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে থাকে। এবং এরা আবার লাইট যেদিকে প্রোপাগেট করে তার সঙ্গে আবার লম্ব, অর্থাৎ একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন বরাবর এখানে, আর একটা তোমার জেড ডিরেকশন বরাবর যাবে। এবারে এক্স ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ওয়াই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যদি নাও, তাহলে লাইটটা প্লাস জেড ডিরেকশন বরাবর যাবে। আর যদি এক্স ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ওয়াই ডিরেকশন বরাবর তুমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, সেটা মাইনাস জেড ডিরেকশন বরাবর যাবে। এটা পরে যখন ভেক্টর শিখবে তখন তুমি দেখবে যে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট হচ্ছে ডিরেকশন অফ ই ক্রস এইচ। দুটো ভেক্টর হয়ে গেছে। হ্যাঁ, দুটো ভেক্টর যদি হয়ে যায়, তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট সেটা আবার একটা ভেক্টর হয়, তার একটা ডিরেকশন থাকে। তাহলে এবারে দুটো ভেক্টর, ধরো এ আর বি, তাদের যে ক্রস প্রোডাক্ট যে ভেক্টরটা, তার ডিরেকশন কোনটা না, এ থেকে বি এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু, ডান হাতি স্ক্রু ঘোরালে সেটা যেদিকে যায়। তাহলে দেখো, এক্স ডিরেকশন বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে, ওয়াই ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে, ই থেকে এইচ এর দিকে তুমি একটা রাইট ডান হাতি স্ক্রু ঘোরা, তাহলে তুমি দেখতে পাবে প্লাস জেড ডিরেকশন বরাবর যাবে। আর এখানে ই থেকে এই যদি এখানে ঘোরা, তাহলে দেখো সেই খোলা টাইপের আর কি, মানে একটা স্ক্রু খুললে যেমন হয় সেরকম আর কি, মাইনাস জেড ডিরেকশন বরাবর যাচ্ছে। আর ভ্যাকুয়ামে লাইটের স্পিড, সেটা অ্যাকচুয়ালি ফর্মুলা আছে 1/√অফ μ0 ইন্টু এপসাইলন 0। এগুলো μ0টা হচ্ছে তোমার, এগুলো পরে বলবো, অ্যাবসোলিউট পারমিয়েবিলিটি অফ ভ্যাকুয়াম, আর এপসাইলন 0টা হচ্ছে অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। এগুলো পরে আমি যখন কুলম্বস ল বলবো তখন বলবো। মানে এই যে স্পিড অফ লাইটটা, আসলে μ0 এবং এপসাইলন 0 তার ইউনিভার্সাল কনস্ট্যান্ট। লাইটের স্পিডটা হয় 1/√অফ μ0 অ্যান্ড এপসাইলন 0। এটা হচ্ছে তোমার যদি ভ্যাকুয়ামে তুমি করো, আর ভ্যাকুয়ামের বদলে যদি কোনো একটা মিডিয়াম হয়ে যায়, তাহলে μ0টা মিউ হয়ে যাবে, এপসাইলন 0টা এপসাইলন হয়ে যাবে। এবং এটা ক্যালকুলেট করলে যেটা দাঁড়ায়, সেটা লাইটের স্পিড হচ্ছে 3×10⁸ মিটার/সেকেন্ড, এটা হয়। এবার ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি তুমি সব ঘটনাই প্রায় এক্সপ্লেন করতে পারো। ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, রিফ্লেকশন, ডিফ্র্যাকশন সব তুমি এক্সপ্লেন করতে পারছো। এবং লাইটের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, সেটা তুমি দেখতে পাচ্ছ। কিন্তু এই থিওরি থেকে যেটা বোঝা যায় না, যেটা এক্সপ্লেন করতে পারা যায় না, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্ট। এইটা মানে ফটো ইলেকট্রিক এফেক্ট মানে হচ্ছে একটা ক্লিন মেটালিক সারফেসে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে যদি লাইট পড়া হয়, সেখান থেকে যে তোমার
ইলেকট্রনটা বেরিয়ে যাওয়া, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। আর কোয়ান্টাম এফেক্টের ক্ষেত্রে তুমি পরে দেখবে যে জাস্ট যদি কোনো একটা এক্সরে লাইট কোনো একটা ক্রিস্টালে ফেলা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এক্সরে কিছুটা স্ক্যাটার হয়ে যাচ্ছে, এবং স্ক্যাটার এক্সরে ওয়েভলেন্থটা হচ্ছে ইনসিডেন্ট এক্সরে ওয়েভলেন্থের থেকে বেসিক্যালি তোমার কিছুটা বেড়ে যাচ্ছে সেটা। তাহলে এইগুলো এই দুটো ঘটনাই পরে পড়া হবে, ফটো ইলেকট্রিকের আমাদের ভালো করে সিলেবাসে আছে, আমরা পরে পড়বো। তাহলে যেটা কথা সেটা মনে রাখবে যে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি ফটো ইলেকট্রিক এবং কোয়ান্টাম এফেক্ট এগুলোকে এক্সপ্লেন করতে পারে না। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকে কোশ্চেনটা কিরকম আছে? কোশ্চেনটা দেখা যাবে, কোশ্চেন নিয়ে এখন তুই এত ভাবছিস কেন? এখন ফ্যাক্ট গুলো মনে রাখ, কোশ্চেন করা কোনো ব্যাপার নাকি। ধর বলা হলো যে মানে হুইচ অফ দ্য ফলোইং ক্যানট বি এক্সপ্লেন বাই ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, বলে তোমার বলা আছে যে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, ফটো ইলেকট্রিক এফেক্ট। তুই ফটো ইলেকট্রিক এফেক্টে তুমি টিক দিলে, ঠিক আছে। তারপরে বলা হলো যে যদি এক্স ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, ওয়াই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে, তার ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট কি হবে? এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, প্লাস জেড ডিরেকশন, মাইনাস জেড ডিরেকশন। তুমি প্লাস জেড ডিরেকশন তুমি টিক দিলে, ঠিক আছে। এটা তাহলে এবারে বললো যে তোমার অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, ইন এ মিডিয়াম স্পিড অফ লাইট ইজ গিভেন বাই, এই ধরো 1/√μ0 এপসাইলন 0, √μ0 এপসাইলন 0, √μ0 বাই এপসাইলন 0, আর সরাসরি 1/μ0 এপসাইলন 0। কোনটা কারেক্ট তুমি দাগ দাও। তার মানে সাবজেক্টটাকে জানলে ওখানে হাজার হাজার এমসিকিউ তৈরি করে ফেলা যাবে। এমসিকিউ তৈরি এখন দেখতে যেও না, তুমি যদি সাবজেক্টটা ভালো করে দেখো সেখান থেকে হাজার হাজার এমসিকিউ তৈরি করে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবারে তুমি যদি ফাইনালি ধরো এই কোয়ান্টাম থিওরি অফ লাইট দেখো, ফাইনালি কোয়ান্টাম থিওরি অফ লাইট যেটা বেসিক্যালি বিজ্ঞানী আইনস্টাইন এবং কম্পটন তারা এটা বলেছিলেন। আমরা কোয়ান্টাম থিওরিতে ডিটেলে পড়বো না, সেখানে বলা হচ্ছে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেজ, যাকে বলা হয় কল ফোটনস। হ্যাঁ, লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেজ, যাকে বলা হয় ফোটন, each having an energy E equal to h nu and momentum T equal to h by lambda। তাহলে দেখো, তাহলে লাইট বলছে যে কালেকশন অফ ফোটনস, যে ফোটনের প্রত্যেকটার এনার্জি হচ্ছে h nu করে, এবং ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম P হচ্ছে তোমার h ওভার ল্যামডা, যেখানে এইচটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। একে বলা হচ্ছে তোমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, এটা তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে দেখো এখানে যেটা হচ্ছে যে আমি আগের দিনে কতগুলো জিনিস বলেছি, মানে আমি দেখো মানে বেসিক্যালি তুমি এখন একটু জিনিস খেয়াল করো যে তুমি শুধুমাত্র কোয়ান্টাম থিওরি অফ লাইট যদি ভাবো, তার আগের থিওরিগুলো সব ভুল ভাবো, তাহলে কিন্তু তুমি অনেক কিছু এক্সপ্লেন করতে পারবে না। তোমাকে যেটা করতে হবে যে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি সেইটার সব যে প্রপার্টিগুলো আছে সেগুলো সব তুমি নেবে। অ্যাডিশনালি তুমি শুধু এইটুকু ভেবে নেবে যে লাইট ইজ এ কালেকশন অফ ফোটন ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু h nu, এইটা। তাহলে এই যে মানে যেটা কথা হচ্ছে যে তোমাকে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে 99.9% ফেনোমেনা অ্যাসোসিয়েটেড টু লাইট তুমি এক্সপ্লেন করে ফেলতে পারবে। শুধু এই দুটো ফেনোমেনার কথা বলা হয়েছে, ফটো ইলেকট্রিক এবং কোয়ান্টাম, সেগুলোকে এক্সপ্লেন করতে পারা যায়নি, এবং সেইগুলোকে এক্সপ্লেন করতে পারার জন্য তোমাকে ধরতে হবে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস কল ফোটনস। ফটো ইলেকট্রিক এক্সপ্লেন করার জন্য
ওই যে ফোটনগুলো তার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড এক প্যাকেট এনার্জি আছে এইটুকু বললেই চলতো। আর পরবর্তীকালে কম্পটন এফেক্ট যদি এক্সপ্লেন করতে হয় তাহলে তোমাকে দেখতে হচ্ছে যে ওই যে ফোটনগুলো তার সঙ্গে শুধু এনার্জি অ্যাসোসিয়েটেড থাকলে হবে না, তার সঙ্গে একটা মোমেন্টাম বা ভরবেগও থাকতে হবে, যে ভরবেগটা পি হচ্ছে তোমার h/λ। ঠিক আছে? তাহলে এই এই যে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি তার সঙ্গে সঙ্গে এই দুটো অ্যাডিশনাল ইনফরমেশন E = h এবং P = h/λ, এইগুলো যদি ধরে নাও তাহলে তোমার লাইটের নেচারটা তোমার বোঝা হয়ে গেল এবং তা দিয়ে তুমি সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারো। ঠিক আছে? বোঝা গেল? বুঝছে? কি ঠিক আছে তো? একটাই এক্সট্রা যোগ হবে পয়েন্ট বাই হ্যাঁ, এক ব্যাপার। ফোটন কণার ব্যাপারটা ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরির সাথে শুধু একটাই এক্সট্রা, এই ফোটন কণার ব্যাপারটা যদি তুমি জুড়ে দাও তাহলে তুমি লাইটের সবকিছু এক্সপ্লেন করতে পারবে। দেখো, এই যে আমি আগের দিন ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ওয়েভ নাম্বার এগুলো বলেছিলাম, তাহলে ই যদি এইচ নিউ হয় তুমি এটাকে এইচ c/λ লিখতে পারো, কারণ নিউ ইন্টু ল্যামডা কিন্তু স্পিড অফ লাইট, এই c/λ এটা এইচ সি নিউ বার হচ্ছে। এটা তুমি একটুখানি মাথায় রাখবে যে এনার্জিটা এইচ নিউ যেটা আমি লিখেছি সেটাকে তুমি চাইলে এইচ c/λ, হ্যাঁ, বা এইচ সি নিউ বার এইরকম ভাবে তুমি লিখতে পারো, যেখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ আর নিউ বারটা হচ্ছে তোমার ওয়েভ নাম্বার। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে তোমার কোন একটা লাইটের ফ্রিকোয়েন্সিটা 0 থেকে ইনফিনিটি বা ওয়েভ লেন্থটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, বা ওয়েভ নাম্বারটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। তাহলে ওয়েভ লেন্থ যদি যা খুশি হয় বা ফ্রিকোয়েন্সি যা খুশি হয় বা ওয়েভ নাম্বার যা খুশি হয়, তাহলে এনার্জিও যা খুশি হতে পারে। এবারে তাহলে আমি যে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে তার তোমার কতকগুলো রিজিয়ান আছে, যে রিজিয়ানগুলো না অ্যাকচুয়ালি আমাদের খুব ইম্পর্টেন্ট, সেই রিজিয়ানগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি মাথা ঘামাবো, যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম হচ্ছে জাস্ট তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, কিন্তু তার মধ্যে মাত্র কতকগুলো রিজিয়ন যেটা নিয়ে আমি ইন্টারেস্টেড আর কি, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রামটা কি হচ্ছে দেখো, ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে আমি কতগুলো ভাগে ভেঙে নিচ্ছি আর কি। মানে ধরো এই এই বাঁদিক থেকে ডান দিকে এমন ভাবে লিখবো, ই এনার্জি বা ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার তারা ইনক্রিজ করবে, আর ওয়েভ লেন্থ সেটা তোমার ডিক্রিজ করবে। মানে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বাড়লে এনার্জি বাড়ে, আর ওয়েভ লেন্থ কমলে হচ্ছে এনার্জিটা বাড়ে। তা বাঁদিক থেকে ডান দিকে ই বা নিউ বা তারা ইনক্রিজ করছে, আর বাঁদিক থেকে ডান দিকে ওয়েভ লেন্থ তোমার ডিক্রিজ করছে। আচ্ছা, প্রথম যে যে রিজিয়নটা অ্যাকচুয়ালি আমরা ইন্টারেস্ট এখানে হচ্ছে ভিজিবল রিজিয়ন। ভিজিবলটা ছেড়ে দাও, একদম একটা ইউভি রিজিয়ন, ইউভি ভিজিবল রিজিয়ন বলা হয়। তাহলে ইউভি ভিজিবল রিজিয়ন, এইটা হচ্ছে আমাদের খুব পছন্দের জায়গা, ইউভি ভিজিবল রিজিয়ন এইটা থাকে। ইউভি ভিজিবল রিজিয়ন। আচ্ছা, প্রথমে তুমি এই যে ভিজিবল রিজিয়ন যখন বলা হয়, শুধু যদি ভিজিবল রিজিয়নটা বলতে ভিজিবল রিজিয়নের ওয়েভলেন্থ কত হয় বলো তো? 400 থেকে 800 ন্যানোমিটার, তাই তো? 400 থেকে 800 ন্যানোমিটার বা 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। 400 থেকে 800 ন্যানোমিটার, তার মানে এটা 400 থেকে 800 ইন্টু 10⁻⁻9 মিটার। তার মানে এটা হলো 400 থেকে 800 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার। 1 ন্যানোমিটার মানে 10⁻⁻9 মিটার। আবার 1 মিটার মানে যেহেতু 10⁻10, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, যেহেতু তাহলে হয়ে গেল 10⁻7 সেন্টিমিটার। তার মানে এটাকে তুমি লিখতে পারো 4 থেকে 8 ইন্টু 10⁻⁵ 10⁻⁵ সেন্টিমিটার, এইটা। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ভিজিবল রিজিয়ান। তাহলে এটা কত? 4 থেকে 8 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার, এই রিজিয়ানটা। ঠিক আছে?
আচ্ছা, এবারে লোকে যেটা করে সেটা হচ্ছে যে ইউভি ভিজিবল রিজিয়ানটা কি, ইউভি ভিজিবল রিজিয়ানটা রেঞ্জ তার একটু বেশি হবে, তো মানে ভিজিবল রিজিয়ান তার সঙ্গে ইউভি করসপন্ডিং এনার্জিটা বেড়ে যায়, মানে ওয়েভলেন্থটা কমে যায়। ওয়েভলেন্থটা কমে যেটা লোকে করে যে আপ টু 10 থেকে, মানে ইউভি ভিজিবল রিজিয়ান যদি আমি বলি, ইউভি ভিজিবল রিজিয়ান যেটা, এটা লোকে যেটা করে মোটামুটি 10 থেকে 1000 ন্যানোমিটার যে ওয়েভলেন্থ রিজিয়ানটাকে সেটাকে অ্যাজ এ হোল বলা হয় ইউভি ভিজিবল রিজিয়ান। হ্যাঁ, মানে দেখো, তুমি ভিজিবিলটা এখানে 800 ছিল, আমি সেখানে 1000 পর্যন্ত গেছি, কিন্তু ইউভির এনার্জি বেশি মানে কি ওয়েভলেন্থ কম হবে, ওয়েভলেন্থটা কমে 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 একটু 10 পর্যন্ত যেতে পারে। 10 থেকে 1000 ন্যানোমিটার যদি ওয়েভলেন্থ হয় তাহলে সেটা ইউভি ভিজিবল রিজিয়ান। তাহলে সেটাকে যদি তুমি ধরো 10 থেকে 1000 যদি হয়, তাহলে তার ওয়েভলেন্থটা হচ্ছে তোমার এই এই অনুযায়ী ওয়েভলেন্থটা বেসিক্যালি 1 থেকে মানে 10 টু দি পাওয়ার, এটাকে যদি 10 করে দাও, সরি এটাকে 400, এটা কিন্তু 10 না, এটা কিন্তু 10 করে ফেলতে 10 টু দি পাওয়ার -6 থেকে 10 টু দি পাওয়ার -6 থেকে 10 টু দি পাওয়ার -4 এত সেন্টিমিটার টু ওয়েভ লেন্থটা। আর ওয়েভ নাম্বার করলে কত, তার রেসিপ্রোকাল, তার মানে 10 টু দি পাওয়ার 4 থেকে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার ইনভার্স। তাহলে ইউভি ভিজিবল রিজিয়ানটার ওয়েভ লেন্থটা হচ্ছে তোমার 10 থেকে 1000 ন্যানোমিটার, সেটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে হবে দেখবে 10 টু দি পাওয়ার -6 থেকে 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার, এই অর্ডারে হবে। আর ওয়েভ নাম্বারটা যেহেতু তোমার তার 1/λ হয়, তাহলে ওয়েভ নাম্বার করলে 10 টু দি পাওয়ার 4 থেকে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার ইনভার্স, সেটা হচ্ছে ইউভি ভিজিবল রিজিয়ানটা। ঠিক আছে, এটা তুমি এই ওয়েভ নাম্বারের টার্মসে মনে রাখতে পারলে সবচেয়ে সুবিধে। আমি তোকে দেখাচ্ছি ওয়েভ নাম্বার রেসপেক্টে মনে রাখা অনেক সহজ আছে। আর ওয়েভ নাম্বার জানলে তুমি সেখান থেকে ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি বা এনার্জি সবই বের করে ফেলতে পারবে। আর যে কোনো একটা ডেটা মনে রাখবে, আইদার ওয়েভলেন্থ নাহলে ওয়েভ নাম্বার। ফ্রিকোয়েন্সি বা এনার্জি এগুলো মনে রাখা একটু অসুবিধে, মানে বেটার হচ্ছে সবসময় জাস্ট ওয়েভ নাম্বারের টার্মসে ব্যাপারটাকে দেখ। একটা ইউভি ভিজিবল রিজিয়ন এটা। আচ্ছা, এবারে এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটা ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে যে যদি তুমি ধরো যে দুটো ভ্যালেন্স ইলেকট্রনিক যে এনার্জি লেভেল তাদের গ্যাপ যদি তুমি দেখো, তাহলে এইটা হচ্ছে অ্যাসোসিয়েটেড টু spacing between two electronic levels of valence electrons। মানে যেটা হয় যখন তুমি পরে ট্রানজিশন দেখবে না, দেখবে ধরো দুটো এনার্জি লেভেল আছে, এই একটা হচ্ছে E1 এনার্জি লেভেল, এটা ধরো E2 এনার্জি লেভেল, এদের মধ্যে একটা গ্যাপ আছে, গ্যাপটা ধরো ডেল্টা ই। পরে দেবে ডেল্টা ইটা হচ্ছে এইচ নিউ এর সঙ্গে সমান করতে হয়। হ্যাঁ, তাহলে আমি যদি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা যদি এইচ নিউ এর সঙ্গে সমান হয়, সেইখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা বেরোয় এটা ডেল্টা ই বাই এইচ, এইটা হচ্ছে তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি। মানে মানে ব্যাপারটা কি হচ্ছে, পরে তোমাকে বলবো যখন প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলার আমি বলবো, সেখানে যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট দিলে না একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাওয়া যায় না। একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে গেলে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তার সঙ্গে ফোটনের এনার্জি এইচ নিউ তোমার ম্যাচ করতে হয়। তার মানে সেই সমস্ত ফোটন বা সেই সমস্ত লাইট যার ফ্রিকোয়েন্সিটা দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ডিভাইডেড বাই এইচ তার সঙ্গে সমান, তারাই কেবলমাত্র একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ট্রানজিশনটাকে করতে পারবে। যদি লোয়ার এনার্জি লেভেল থেকে আপার এনার্জি লেভেলে যেতে হয়, তাহলে তোমাকে এতখানি এনার্জি দিতে হবে, আর আপার থেকে নিচে নেমে এলে হচ্ছে এতখানি এনার্জি তোমার বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এবারে আমার যদি এই যে দুটো এনার্জি লেভেল, এই এনার্জি লেভেলটা এবং এই এনার্জি লেভেলটা ভ্যালেন্স ইলেকট্রনের যে এনার্জি লেভেল, মানে পরমাণুর বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো তাকে ভ্যালেন্স ইলেকট্রন বলে, তাদের মধ্যে এনার্জি গ্যাপ তাকে এইচ দিয়ে ভাগ করলে, এইচ দিয়ে ভাগ করে একটা ফ্রিকোয়েন্সি পাবে, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই রিজিয়নের মধ্যে পড়ে। তাহলে এটা অ্যাসোসিয়েটেড টু স্পেসিং বিটুইন টু ইলেকট্রনিক লেভেলস অফ ভ্যালেন্স ইলেকট্রন, এইটা। এবং এই রিজিয়নে সেই জন্য ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি হয়। পরবর্তীকালে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বলে একটা স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি বলে একটা স্পেকট্রোস্কোপি আছে। এই রিজিয়নে তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি এই রিজিয়নে হয়, সেখানে এই রিজিয়নটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে অ্যাটমিক যে বামার সিরিজ যখন আমি বলেছিলাম, এই বামার সিরিজে তুমি ভিজিবল রিজিয়নে কিন্তু বামার লাইন করে পেয়েছিলে, সেখানে এই ইউভি ভিজিবল রিজিয়নে লাইট তোমার লাগে।
ঠিক আছে, বোঝা গেল ইউভি ভিজিবল রিজিয়নটা ঠিক কোন জায়গাটা? ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা, এবারে ইউভি ভিজিবলের থেকে আরেকটু বেশি এনার্জি রিজিয়ন হচ্ছে এক্স রে রিজিয়ন। আচ্ছা, এক্ষেত্রে ওয়েভলেন্থ যদি তুমি ক্যালকুলেট করো 10⁻⁻8 থেকে 10⁻⁻6 সেন্টিমিটার, এইটা হবে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থটা কমে গেছে এবং ওয়েভ নাম্বারটা হবে 10⁻6 থেকে 10⁻8 সেন্টিমিটার ইনভার্স। এইটা কার সাথে অ্যাসোসিয়েটেড? অ্যাসোসিয়েটেড টু স্পেসিং বিটুইন টু ইলেকট্রনিক লেভেলস অফ কোর ইলেকট্রন। মানে তুমি দেখবে, আমি পরে পড়াবো তোমাকে, মানে বোর্ড থিওরি যখন পড়াবো, যে নিউক্লিয়াসের কাছে যে এনার্জি লেভেলগুলো থাকে তাদের মধ্যে গ্যাপটা বেশি হয়, আর যখন ভ্যালেন্স ইলেকট্রন তুমি কনসিডার করবে সেখানে গ্যাপটা হচ্ছে কমে যায় গ্র্যাজুয়ালি। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে এই যে ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে এনার্জি গ্যাপটা যা, কোর ইলেকট্রনের মধ্যে এনার্জি গ্যাপটা বেশি, তো তার যদি বেশি হয় তাহলে যখন ডেল্টাকে এইচ দিয়ে ভাগ করবে তাহলে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা কি হবে? ইউভি ভিজিবিলিটি যা হবে এক্স এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা বেশি হবে। ফ্রিকোয়েন্সি বেশি মানে ওয়েভ নাম্বার বেশি, ওয়েভ নাম্বার বেশি মানে ওয়েভ লেন্থ কম। তাহলে এই রিজিয়নে যেটা হয় সেটা হচ্ছে এক্স এর ডিফ্র্যাকশন স্পেকট্রোস্কোপি, মানে এক্স রে ডিফ্র্যাকশন হচ্ছে এখানে হয়। হ্যাঁ, এক্স এর ডিফ্র্যাকশন এখানে হয়। তারপরে যে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এখানে হয়। ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এখানে করতে হয় এগুলো। আর তার থেকেও বেশি এনার্জি হচ্ছে গামারে। গামারে রিজিয়ন এটা, যেখানে ওয়েভ লেন্থটা তোমার লেস দ্যান 10⁻⁻8 সেন্টিমিটার, আর ওয়েভ নাম্বারটা গ্রেটার দ্যান 10⁻8 সেন্টিমিটার ইনভার্স এটা। আর এখানে কি হয়, এখানে হচ্ছে তোমার যখন রেডিও অ্যাক্টিভ ডিকে হয় তখন শুরুতে যে নিউক্লিয়াসটা তৈরি হয় সেটা তো এক্সাইটেড তৈরি হয়। সেই এক্সাইটেড নিউক্লিয়াস যখন গ্রাউন্ড স্টেটে নেমে আসে একটা লাইট ছাড়ে, যেটা বেসিক্যালি গামারে রেডিয়েশন। তাহলে এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড টু স্পেসিং বিটুইন টু নিউক্লিয়ার লেভেলস। দুটো নিউক্লিয়ার লেভেলের সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড, এবং এখানে একটা ইম্পর্টেন্ট স্পেকট্রোস্কোপি হয় যাকে বলা হয় মসবাওয়ার স্পেকট্রোস্কোপি। মসবাওয়ার স্পেকট্রোস্কোপি গামারে রিজিয়ন, এবং রেডিও অ্যাক্টিভ ডিকেতে তোমার দেখবে গামারেটা বেরোচ্ছে, মানে গামারেটা তুমি প্রচুর শুনবে যখন রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে। তাহলে দেখো, তাহলে ইউভি ভিজিবলের থেকে এক্স এর এনার্জি বেশি, এক্স এর থেকে গামারের এনার্জি বেশি। এবার উল্টো দিকে তুমি যখন আসবে তারপরে যেটা আসে সেটা আইআর রিজিয়ন, মানে ইউভি ভিজিবলের থেকে কম এনার্জি থেকে এটা, সেটা হচ্ছে আইআর রিজিয়ন। আইআর রিজিয়নে ওয়েভলেন্থটা আরো 100 ভাগ কমে গেল, 10⁻⁻, মানে ওয়েভলেন্থটা বেড়ে গেল 10⁻⁴ থেকে 10⁻⁻2 সেন্টিমিটার হচ্ছে ওয়েভলেন্থটা। আর ওয়েভ নাম্বারটা ক্যালকুলেট করলে 10² থেকে 10⁴ সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, এবারে মলিকুলের বিভিন্ন রকমের মোশন আছে, তো মলিকুল ভাইব্রেটও করে। দুটো ভাইব্রেশনাল লেভেলের সঙ্গে যে এনার্জি গ্যাপ তার সঙ্গে এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড। এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড টু স্পেসিং বিটুইন টু ভাইব্রেশনাল লেভেল। এবং এই রিজিয়নে তোমার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি হয়, ভাইব্রেশনাল অর আইআর স্পেকট্রোস্কোপি বলে একটা জিনিস আছে, সেটা এই রিজিয়নে ঘটে, আইআর রিজিয়ন। আচ্ছা, আইআর এর থেকে আরো কম এনার্জি যেটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ রিজিয়ন যার ওয়েভলেন্থটা তোমার আরো বেড়ে গেছে, 10⁻⁻2 থেকে 1 সেন্টিমিটার এরকম হয়ে গেছে। ওয়েভ নাম্বারটা হচ্ছে তোমার 1 থেকে 100, 1 থেকে 100 সেন্টিমিটার এরকম হয়ে গেছে। আর এইটা হচ্ছে মলিকুলের রোটেশন হয়, দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা এর সঙ্গে অ্যাসোসিয়েটেড টু স্পেসিং বিটুইন
টু রোটেশনাল লেভেলস, এবং এই রিজিয়নে যেটা হয় সেটা হচ্ছে রোটেশনাল স্পেকট্রোস্কোপি অর মাইক্রো স্পেকট্রোস্কোপি এখানে হয়। মাইক্রো স্পেকট্রোস্কোপিটা এই রিজিয়নে হয়। আর ফাইনালি হচ্ছে তোমার রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ রিজিয়ন, যেখানে ওয়েভলেন্থটা তোমার 10 টু দি পাওয়ার মানে 1 থেকে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ওয়েভ নাম্বারটা তোমার 10 টু দি পাওয়ার -4 থেকে 1 সেন্টিমিটার ইনভার্সে হয়। এইটা হচ্ছে অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রনিক অর নিউক্লিয়ার স্পিন লেভেলস এইটা। এবং এই রিজিয়নে যে ফেনোমেননগুলো ঘটে সেটা হচ্ছে এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বলা হয়, ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স অথবা ইলেকট্রন স্পিন রেজোনেন্স, এইগুলো হচ্ছে এই রিজিয়নের মধ্যে ঘটে। তোমার রেডিও ওয়েভ রিজিয়নের মধ্যে তোমার ঘটে হচ্ছে তোমার এই এনএমআর, ইপিআর, ইএসআর, এইগুলো হচ্ছে এই রিজিয়নের মধ্যে ঘটে। তো দেখো তাহলে এই যে কটা 6টা রিজিয়নের কথা বলেছে, এই 6টা রিজিয়ন অ্যাকচুয়ালি আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার ইউভি ভিজিবলটা তুমি মাথায় রাখবে। ইউভি ভিজিবল, তার থেকে এনার্জি কমছে কতক্রমে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ এইদিকে, আর এনার্জি বাড়ছে হচ্ছে এক্সরে এবং গামার। এবং কোন রিজিয়নে কোনটা অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট, মানে এনার্জি কোনটা বেশি কোনটা কম এ সম্বন্ধে একটা ধারণা তোমার থাকতে হচ্ছে আর কি। রেডিও ওয়েভের এনার্জি সবচেয়ে কম, মাইক্রোওয়েভের বাড়লো, আইআর এর এনার্জি আরো বাড়লো, ইউভি ভিজিবল আরো বাড়লো, এক্সরে আরো বাড়লো, গামাটা তোমার আরো বাড়লো। ঠিক আছে, এটা আমাদের রেডিও সিগন্যালিং। রেডিও সিগন্যালিং হচ্ছে রেডিও ওয়েভ রিজিয়নে ঘটে। ধরো তোমার যে কোনো একটা এফএম চ্যানেল, ধরো দেখ একটা এফএম চ্যানেলের ফ্রিকোয়েন্সিটা কত, অফ দ্য অর্ডার অফ, মনে আছে কত? যে কোনো একটা এফএম চ্যানেলের ফ্রিকোয়েন্সি বলো তো। কোনো এফএম শুনেছো? রেডিও শোনো? কি কোনো রেডিও শোনো কেউ? রেডিও মির্চি, ফ্রেন্ডস এফএম সব শুনেছো? একবার শুনেছিলাম। রেডিও আগে শোনোনি? এই রেডিও একবার শুনেছিলে? হ্যাঁ, মানে রেডিও তোমরা শোনোই না? না না স্যার, ইউজ করি না। সর্বনাশ! কি রে ভাই, মানে রেডিও শুনিস নি লাইফে? এত বড় হয়ে গেলি তোরা! কি রে শুনেছি আমি, আমাদের রয়েছে। রয়েছে তো, মানে এখন তো মানে গাড়িতে তোমার রেডিও থাকে, মোবাইলে রেডিও থাকে, রেডিও তোরা শুনিস না? এফএম শুনিস না? সর্বনাশ সর্বনাশ! তা কি তাহলে এন্টারটেনমেন্ট তাহলে কিসে তোদের? সব হচ্ছে মোবাইলে। দেখে এফএম এর দেখবে ফ্রিকোয়েন্সি গুলো সব হচ্ছে ওই তোমার এই 87 থেকে 110 মেগাহার্জ অর্ডারে, মানে 100 মেগাহার্জ এই অর্ডারে। তার মানে কি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার 100 মেগাহার্জ, মানে 100 × 10⁶ হার্জ, মানে সেকেন্ড ইনভার্স এইটা। তো ওয়েভ নাম্বার ক্যালকুলেট করবে কি? ওয়েভ নাম্বার মানে কি দেখো, ওয়েভ নাম্বার মানে মানে তোমার নিউ হচ্ছে সি ইন্টু নিউ বার। মানে আমি এই যে লিখেছিলাম না এখানে, যখন তোমার ই সমান লিখলাম এইচ নিউ, মানে এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি নিউ বার লিখেছি। তো তোমার ফ্রিকোয়েন্সিটা সি ইন্টু নিউ বার, নিউ বারটা কত হয়ে যাবে? ফ্রিকোয়েন্সিকে তোমাকে সি দিয়ে ভাগ করতে হবে, নিউ বাই সি এইটা। তাহলে এবারে দেখো, যখন তুমি আমার যেহেতু এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রা যেটা আমি লিখেছি সেখানে আমি ফ্রিকোয়েন্সিটাকে লিখিয়ে দিয়ে দিই, তারপরে ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার লিখেছি। তাহলে এর ওয়েভ নাম্বারটা ক্যালকুলেট করো। ধরো এই 100 × 10⁶ সেকেন্ড ইনভার্স, আচ্ছা লাইটের স্পিড কত? 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এইটা কত হচ্ছে দেখো, 1/3 একটা হচ্ছে ইন্টু 10⁻2 সেন্টিমিটার ইনভার্স হচ্ছে। খেয়াল করে দেখো, এই যে রেডিও ওয়েভ রিজিয়নটা, ওয়েভ নাম্বারটা 10⁻4 থেকে 1 সেন্টিমিটার ইনভার্স। দেখো রেডিও ওয়েভ যেটা, তার ফ্রিকোয়েন্সিটাও কিন্তু মানে ওয়েভ নাম্বারটা হচ্ছে 1/3 × 10⁻2 সেন্টিমিটার ইনভার্স, মানে ওই রিজিয়নের মধ্যেই কিন্তু পড়ছে। তার মানে হচ্ছে রেডিও সিগন্যালিং, রেডিও সিগন্যাল ইউজ electromagnetic radiation in the
রেডিও ওয়েভ রিজিয়ন। ঠিক আছে, বোঝা গেল? তো দেখো আমি যতখানি বললাম ব্যাপারগুলো পরিষ্কার। আমি মানে লাইট, মানে নেচার অফ লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে আমি কিছু কথাবার্তা বললাম, এবং তার মতো করে কোন কোন রিজিয়নগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সেটা আমাকে বুঝতে করলো। তোমার সবটা মনে থাকবে না, কিন্তু বারবার পড়তে 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 তোমার মনে থেকে যাবে। হ্যাঁ, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ালিটেটিভলি অন্তত বোঝা দরকার যে কার থেকে কার দিকে গেলে এনার্জিটা বাড়ে বা ফ্রিকোয়েন্সি বাড়ে বা ওয়েভ নাম্বার বাড়ে, বা কোন দিক থেকে কোন দিকে গেলে তোমার বেসিক্যালি ওয়েভ লেন্থটা বাড়ছে বা কমছে, তার একটা কোয়ালিটেটিভ ধারণা তোমাদের অ্যাটলিস্ট থাকতে হবে। এনার্জি গ্যাপ যদি বেড়ে যায়, সেই এনার্জি গ্যাপটা তো এইচ নিউ তার সঙ্গে সমান। এই যে বলেছিলাম যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা, সেটা হচ্ছে তোমার তাকে এইচ দিয়ে ভাগ করে ফ্রিকোয়েন্সি বেরোবে। তার মানে এনার্জি গ্যাপ বেড়ে গেলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, এনার্জি গ্যাপ কমে গেলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা কমে যায়, আর ট্রানজিশন ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে মানে করসপন্ডিং যে লাইটটা তার ওয়েভ লেন্থটা বেড়ে যায়। এই কোয়ালিটেটিভ যে ডিসকাশনটা সেইটা অ্যাটলিস্ট তোমার কাছে পরিষ্কার থাকবে। তো দেখো, তো যা পড়িয়েছি তাতে তোমাদের সব ঠিক আছে কিনা, যা এতক্ষণ পর্যন্ত কভার করেছি সেইটা কোনো অসুবিধা আছে কিনা, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের মানে তোমাদের সিলেবাসে যেরকম ভাবে আছে আর কি, সেইভাবে যদি দেখি, মানে আসলে সিলেবাস অনুযায়ী যে সবসময় মানে পরপর পরপর সিলেবাসে যেভাবে সেইভাবে সবসময় পড়ানো হবে সেরকম নয়। নেক্সট ক্লাসে আমরা মানে দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে যে এই এই যে রেডিয়েশন নিয়ে কথাবার্তা বলছি, সেই কনটেক্সটে ব্ল্যাক বডি রেডিয়েশন, এই জিনিসটা একটুখানি বুঝে নেওয়ার দরকার আছে। এটা কেমিস্ট্রিতে কম ইম্পর্টেন্ট, কিন্তু ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে, যে মডার্ন ফিজিক্সের 12 শেষের দিকে, সেখানে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে অনেক কথাবার্তা বলতে বলেছে আর কি। ব্ল্যাক বডি রেডিয়েশন, সেখান থেকে প্ল্যাঙ্কের যে ল, প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল, ব্ল্যাক বডি রেডিয়েশন, প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল, এই রিলেটেড ডিসকাশনসটা আমরা একটা ক্লাসে করে নিতে পারি আর কি। হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে এই পার্টটাকে নিয়ে আমরা আলোচনা করে দেবো। এন্ড অফ লেকচার 2। তো দেখো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। মানে এইভাবে লিখে লিখে করলে যেটা হয় যে তোমরা ওই ব্যাপারগুলো বুঝে 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 করতে পারো, আর আমি পিপিটি ইউজ করে করে ফেললে ব্যাপারটা একটু স্পিড আপ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তখন তোমাদের হয়তো একটু ফলো করতে অসুবিধা হয়। তাহলে এখানে ধীরে ধীরে হোক। হ্যাঁ, তাহলে আজকে যে কথাগুলো বলেছি সে কথাগুলো সব পরিষ্কার হয়েছে তো? কোনো অসুবিধা নাই তো? না প্রত্যেকে বলো। তাহলে আমি এর পিডিএফ ভিডিওগুলো দিয়ে দেবো, দিয়ে তাহলে তোমরা এ করে নেবে, ভালো করে দেখে টেকে নেবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ক্লাসটা তো এক্সপেক্টেড, মানে একটু এক্সপেক্টেড, আর নেক্সট ক্লাসটা অবশ্যই আমি অফলাইনে নেবো আর কি, ওখানে গিয়ে নেব। হ্যাঁ, তাহলে আমি মানে নেক্সট ক্লাসের মধ্যে কিন্তু তোমরা ওই যে পার্টগুলো পড়া হয়ে গেছে একদম পুরো রেডি করে ফেলো। হ্যাঁ, তার মধ্যে যা যা ডাউট আছে, যা যা মানে কোশ্চেন টোশ্চেন আটকাছে, সেগুলোকে কভার করে নিয়ে সামনের সপ্তাহের পর থেকে হচ্ছে তোমাকে প্যারালালি পরীক্ষা দেওয়া স্টার্ট করতে হবে। যে চ্যাপ্টারটা পুরো কভার হয়ে যায় সেটা পরীক্ষা দিতে হবে, এইভাবে মানে পিছনের জিনিসগুলো পরীক্ষা দিয়ে দিয়ে তোমাকে এগোতে হবে। ঠিক আছে, ঠিক আছে তাহলে। সলিড স্টেটটা সলিড স্টেটটা হবে তো, ওই তো অফলাইনে সলিড স্টেটটা পড়াবো। হ্যাঁ, অফলাইন পার্টের মধ্যে স্টেটস অফ ম্যাটারের মধ্যে গ্যাসিয়াস স্টেটটা হলো, সলিড স্টেটটা আমি অফলাইনে পড়িয়ে দেবো তোমাদের। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা।